মাঝে মাঝে মনে হয় ভারত সত্যি একটা আজব দেশ। না হলে পশ্চিমবঙ্গে যেখানে লাখো মানুষ প্রোটেস্ট করতেছে আরজি করে সেই মেয়েটার, তাকে যে হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে তার প্রতিবাদে, তারই মধ্যে আশারাম বাপু, রাম রহিমের মতো যারা রেপিস্ট, মার্ডারার, তাদেরকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এই রাম রহিম 2020 সাল থেকে 2024 আসতে আসতে এ পর্যন্ত 10 বার প্যারোলে বেরোইছে এবং 235 দিনই সে জেলের বাইরে ছিল। আর জেলের ভেতরেও যে কত আরামে থাকে তা সবাই জানা। একদিকে প্রোটেস্ট চলতেছে, তার মধ্যে কনভিক্টেড রেপিস্ট তাদেরকে জেল থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ নির্বাচন আসতেছে হরিয়ানায়, আর নির্বাচন জেতায় কারা ভারতে? এই ধরনের এই রাম রহিমের মতো সকল ধর্মগুরু যারা আছে। আশ্চর্য লাগলেও শুনতে, সিএম ক্যান্ডিডেট থেকে, সিএম ক্যান্ডিডেটের উপরেও যে ক্যান্ডিডেট হয় তারাও যাইয়া এই ধরনের যে ধর্মগুরু আছে এদের পায়ে গিরগিরায়। এরা হচ্ছে জনগণকে কন্ট্রোল করে। এই ধরনের ধর্মগুরুরা, এরা যাদেরকে বলবে তাদের ভোট দিবে জনগণ। এই প্রতিবাদ চলাকালীন সময়ের মধ্যে 4 বছরের বাচ্চা তাকে ধর্ষণ করা হয়েছে। 23 বছরের হাতর আছে, 23 বছরের একটা মহিলা, তাকে 5টা মাইনর ছেলে মানে 18 বছর নিচে তার 5 জনে মিলে ধর্ষণ করছে, গণরেপ করছে এই প্রোটেস্ট চলাকালীন মধ্যেও। এই কেসটা তো প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশ, আরজিকর মেডিকেল কলেজের যে অথরিটি, পশ্চিমবঙ্গ সরকার এটাকে তো পুরো চাপা দিতে চাইছিল। প্রথম পশ্চিমবঙ্গের পুলিশ বলছিল এটা একটা সুইসাইড কেস। অর্থাৎ সব জায়গায় রাজনীতি। এই যে এখন প্রতিবাদ চলতেছে, প্রোটেস্ট চলতেছে, এটাও রাজনীতিরই একটা অংশ। আর এই যে বাংলাদেশে হিন্দুরা প্রোটেস্ট করতেছে, এই প্রোটেস্টের একটা ফায়দা লুটবে ভারতের একটা নির্দিষ্ট একটা রাজনৈতিক দল। আগামীতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসতেছে, আমার কথা লিখে নিন। পশ্চিমবঙ্গে সেই দলের যতগুলো সিট আছে, এই বাংলাদেশের প্রোটেস্ট, বাংলাদেশের হিন্দুদের অবস্থা দেখে সেখান থেকে তারা সিট আরো বেশি কামাবে। সব জায়গায় হচ্ছে রাজনীতি। তবে হ্যাঁ, এই রাজনীতি দিয়ে এই রাজনীতিবিদরা একে অপরকে হারানোর জন্য কি করে, এই ভিকটিম যারা আছে, রেপিস্ট ভিকটিম যারা আছে, এদের পক্ষ নেয় অনেক সময়। এবং পক্ষ নিতে গিয়ে কি হয়, তখন দেখা যায় সেই মেয়েটা জাস্টিস পায়, তার সঠিক বিচার পায়। কিন্তু একটা মেয়ের বিচার পাওয়াই কি সব? বা এরকম কয়েকটা মেয়ের বিচার পাওয়া তাতে কি এই রেপ বন্ধ হয়ে যাবে? কখনোই না। এটা একটা সার্কেল, এটা চলতেই থাকবে। এই একটা হচ্ছে, আবার একটা হবে, এটার বিচার হোক বা না হোক, যদি হয় তারপরও আবার একটা হবে। এই জন্য দরকার শিক্ষা। আর তাছাড়াও যে মানুষরা রেপিস্টের কথায় ভোট দেয়, রেপিস্টের কথায় সরকার গঠন করে, এই ধরনের বড় বড় রেপিস্ট, এই যে সকল ধর্মগুরু আছে, এদের কাছে সিএম ক্যান্ডিডেট তো আসেই, এর চাইতে বড় ক্যান্ডিডেটও আসে। কিন্তু এই সিএম ক্যান্ডিডেট যারা আছে তারা এসে এই এক একটা গুরু, ধর্মগুরুর আন্ডারে যতটা এলাকা থাকে, ওই এলাকার মধ্যে কতগুলো সিট, কতগুলো এমএলএ হয়, সেই এমএলএ গুলো কেনা বেচা হয়। ওই ধর্মগুরুর ওই তার এলাকার যতগুলো এমএলএ, তার জন্য একটা নির্দিষ্ট বাজেট, একটা নির্দিষ্ট দর হয়, দাম হয়। দামটা যত উঁচু তত ধরতে পারেন। তো এখন আপনি একটা রেপিস্টের কথা ভোট দিয়ে হয়তো একটা সরকার গঠন করবেন, আর সেই সরকারের আমলে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হবে। আপনি বিচার চাইতে কার কাছে যাবেন? ঘুরে ফিরে সেই রেপিস্টের কাছেই। সেই রেপিস্টই বিচার করবে। সেই রেপিস্ট যে সরকার গঠন করছে সে তো একটা কেন 10টা রেপ করতে পারবে। এখন সরকার তো তাকে কিছু বলতে পারবে না যদি সেই রেপিস্ট নিজে রেপ করে, কারণ সরকার তার কাছে বাধা। সে চাইলেই সরকার পাল্টাই ফেলতে পারবে, উল্টে ফেলতে পারবে। আমার কথাগুলো আপনার কাছে শুনতে অবাক লাগবে, বলবে যে কত সহজে বলতেছি। একটা সরকার পতন করা এর চাইতে অনেক সহজ। এই জন্য বললাম ভারত হচ্ছে সবচেয়ে আজব একটা দেশ রাজনীতির ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে। এই যারা আজকে প্রোটেস্ট করতেছে না, কালকে কোনো ধর্মগুরুর আশ্রমে যেয়ে সেখানে তার বাণী শুনবে। আর সেখানে সে ধর্মগুরু কি বলবে? মেয়েরা খারাপ, মেয়েরা কেন রাস্তায় একা বের হবে, স্বামীর সাথে যে মেয়ে চলে না সে খারাপ, যে মেয়েরা স্বামী ছাড়া একলা বাইরে যায় সেই মেয়েরাই খারাপ, যে মেয়েরা বাপ মায়ের কথা শুনে না রাতে বাইরে যায় সেই মেয়েই খারাপ। এরাই আবার প্রোটেস্ট করতে আসে। সবই হচ্ছে একই মানুষ, জাস্ট জায়গা ভেদে এদের চরিত্র পাল্টাই যায়।